স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। নির্বাচনের সময়সীমা নিয়ে হতাশ বিএনপি। এই সময়কে যৌক্তিক মনে করে না দলটি। সকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে এই প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের কোনো রোড ম্যাপ দেননি। নির্বাচনের সময় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে নেওয়া উচিত বলে মনে করেন মির্জা ফখরুল। বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে সময়সীমা দিয়েছেন তাতে ধোঁয়াশা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল আরও জানান, খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার কারণে 21শে ডিসেম্বরের মুক্তিযোদ্ধা দলের সমাবেশ স্থগিত করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। জনগণ এই বিষয়ে প্রধান উপদেষ্টার নিকট হতে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করে। তত্ত্বাবধায়ক নাকি অন্তর্বর্তী সরকার, কার অধীনে হবে আগামী জাতীয় নির্বাচন? এই প্রশ্নে বিএনপি ও তার মিত্ররা বলছে, কোনো দলের পক্ষপাতিত্ব না করলে এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জন করলে অন্তর্বর্তী সরকারের অধীনেই ভোট হতে পারে। তবে ভোটের জন্য অন্তর্বর্তী সরকার কোনো কিংস পার্টি তৈরি করছে কিনা এমন সন্দেহ আছে নেতাদের মধ্যে। গণ আন্দোলনের মুখে 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশ চলছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে। তারাও দেশে একটি সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিতে নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে। সব সংস্কারের জননী হচ্ছে নির্বাচন। দেশের জনগণ, তাদের মতামত, তার মালিকানার প্রতিফলন, তার ইচ্ছার প্রতিফলন। এর বাইরে কারো কিছু করার নেই। দেশ যখন একটু একটু করে ভোটের দিকে এগোচ্ছে, তখন উচ্চ আদালতের রায়ে 13 বছর পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ তৈরি হয়েছে। রাজনীতির মাঠেও নতুন প্রশ্নের উদয় হয়েছে। অন্তর্বর্তী সরকারই কি তাহলে তত্ত্বাবধায়কের ভূমিকা নেবে? তারা এখন যে চেষ্টা করছে যে তারা একটা দল করতে যাচ্ছে মনে হয়। ছাত্ররাও দল করতে পারে, নাগরিক কমিটিও দল হতে পারে। এ সরকার তাহলে কিংস পার্টি করতে যায় কিনা এটাও আমরা বুঝি না, বাট করতে পারলে করুক। তারা যেটি করতে চায় এই সরকার, সেটি এই তাদের ওই নতুন গঠিত রাজনৈতিক দলের মাধ্যমে করুক, বাট নির্বাচন ছাড়া তো সংস্কার করার প্রশ্নই ওঠে না। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরিত হবার ক্ষেত্রে বেশ কিছু জটিলতা আছে। আমার ধারণা যে অন্তর্বর্তী সরকারও চাইবে না, বা আমি যে বললাম এর সঙ্গে সংবিধান সংশোধন থেকে শুরু করে বৃহত্তর রাজনৈতিক পরিধিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, এবং আমার ধারণা যে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের অধীনেই আমাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচন করে পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রার পথে আমাদেরকে হাঁটতে হবে। নেতারা বললেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থা রয়েছে, যদিও একে সুসংহত ও ধরে রাখার উপর ভোটের পরিবেশ অনেকখানি নির্ভর করবে। বিষয়টা কিন্তু গোড়া এক জায়গায়, যে কারণে কেয়ারটেকার সরকার খোলা হয়েছিল, যে দাবির পরিপ্রেক্ষিতে, সেটা হচ্ছে নিরপেক্ষতা নিশ্চিত করা। সেই বিষয়টা এখানে নিশ্চিত করতে হবে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটা এই সরকার কেয়ারটেকার সরকার হতে পারে, আবার নতুন নাইলে অন্য কিছু হতে পারে। যে ইন্টারিম সরকার যারা একটি নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে, যে নির্বাচনটি ফেয়ার ইম্পার্শিয়াল হবে বলে আমরা আশা করি, কিন্তু তারা যদি পক্ষপাতিত্ব প্রদর্শন করে, কোনো দলের প্রতি প্রকাশ্যে বা গোপনে সমর্থন জানায়, তাহলে তো এই দেশের জন্য অনেক ক্ষতি হয়ে যাবে, তারাও গ্রহণযোগ্যতা হারাবে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে যেভাবে শত শত মানুষ গুমের শিকার হয়েছে, এতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গুম সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি। এ সময় পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, গুমের ঘটনায় অন্তর্বর্তী সরকারের তদন্তের উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া ন্যায় এবং স্বচ্ছ রাখার পক্ষে যুক্তরাষ্ট্র। গুমের শিকার ব্যক্তি এবং পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে ইউনূসের এই উদ্যোগকে স্বাগত জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতির কথা দিয়েছে, তাতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পাবে বলে মন্তব্য করেন তিনি।
জুলাই গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের NTMC এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 7 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। গণহত্যা মামলায় হাজির করা 7 আসামির মধ্যে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, NTMC এর সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে আনা হয় কেরানীগঞ্জ জেলখানা থেকে। এছাড়া জসিমউদ্দিন মোল্লা, আব্দুল্লাহ হিল কাফি, শহীদুল ইসলাম, মাজহারুল ইসলাম এবং আরাফাতকে আনা হয় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে। এর আগে 20 নভেম্বর গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও NTMCর মহাপরিচালক সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। আগুনে পোড়া স্তূপের কাছেই পরিবার এবং পরিজন নিয়ে খোলা আকাশের নিচে কনকনে ঠান্ডায় রাত কাটিয়েছেন রাজধানীর কড়াইল বস্তির বউবাজারের খেটে খাওয়া মানুষগুলো। গতকালের ভয়াবহ আগুনে ঘরের আসবাবপত্র, কাপড় চোপড়, রান্নাবান্না, ঘরের প্রয়োজনীয় সামগ্রী সবই পুড়ে ছাই। এমন পরিস্থিতিতে দিশেহারা মানুষগুলোর জীবনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। এই দুঃসময়ে সমাজ এবং বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ তাদের। বুধবার বিকেল 4:15টার দিকে বনানীর কড়াইল বস্তি বউবাজার এলাকায় আগুন লাগে। এতে পুড়ে যায় অর্ধ শতাধিক ঘর। পরে ফায়ার সার্ভিসের 7 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শীতে সারা রাত কুয়াশার মধ্যে কাটাইছি। আমরা তো ঘর বাড়ি সব ফুইরা সারখার হয়ে গেছে। আমরা আর কি আছে, আমরা আর দুনিয়াতে কিছুই নেই। জানলি নিয়ে বাইরে হয়ে গেছি, কিছু একটা নিতে পারি নাই। আর ঘর যা আসলো নিয়ে গেছে, আর যা কিছু আসলো ফুটছে। 150 বাড়ি ঘর নাই, যা আছে নিচে গা বন্ধু সরকারের যে কোনো একটা দিয়ে আমরা সরকার প্রশাসন ছাড়া আমরা চলার পথ নাই। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়া বিশ্বের জন্য কোনো হুমকি নয় বলে আশ্বস্ত করেছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। জোলানির দাবি, HTS কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়। আল কায়েদাকে নিয়ে দলটির পদযাত্রা শুরু হলেও 2016 সালে এটি আলাদা হয়ে যায়। ফলে পশ্চিমা দেশগুলোকে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় HTS গঠনের কারণ হিসেবে আসাদ সরকারের পতনের উদ্দেশ্যকে উল্লেখ করেন তিনি। এছাড়া সিরিয়াকে আফগানিস্তানে তালেবানের শাসনে পরিণত করার প্রশ্নে অস্বীকৃতি জানান দলটির প্রধান। জোলানি বলেন, 2 দেশের ঐতিহ্য ভিন্ন, ফলে ভবিষ্যতে সিরিয়া আফগানিস্তানে পরিণত হবে এমন কোনো কারণ নেই। একই সাথে দেশটিতে নারীদের শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়ার অঙ্গীকারও করেন তিনি। The Syrian population has lived together. Some kind of a caliphate. দর্শক, ট্রাইব্যুনালে কথা বলছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। শেখ হাসিনার নির্দেশে সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশনা আসার পরে তথ্য প্রতিমন্ত্রী নির্দেশ দিয়ে IIG ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, এই গেটওয়েদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। সেই গ্রুপে সরাসরি নির্দেশ দেওয়া হয় ইমিডিয়েটলি ইন্টারনেট শাটডাউন করো, এবং তাদেরকে এটা এনশিওর করতে বলা হয় যে করার পরে আবার জানাও যে ইট ইজ ডান। এই তথ্যগুলো আমরা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি। সেগুলো যাচাই বাছাইয়ের জন্য সেই সংশ্লিষ্ট আসামিকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, তিনি এটা সত্যায়ন করেছেন। সুতরাং ইন্টারনেট বন্ধের মাধ্যমে জুলাই আগস্টে সংগঠিত গণহত্যাকে গোটা দুনিয়ার কাছ থেকে আড়াল করার যে কথা আড়াল যে করা হয়েছে, এবং এটার ব্যাপারে যে মিথ্যা অজুহাত দেওয়া হয়েছে যে ইন্টারনেট কেবল লাইন পুড়ে গিয়েছিল, এটা হয়েছিল, সেটা হয়েছিল, সর্বৈবভাবে মিথ্যা। সম্পূর্ণ প্রধান যে নিউক্লিয়াস শেখ হাসিনা তার নির্দেশে, তার পরবর্তী কমান্ডার জুনায়েদ আহমদ পলকের পরবর্তী নির্দেশে এই ইন্টারনেট প্রোভাইডার যারা আছে, BTCL আছে এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস PLC, এরাও চিঠি দিয়ে জানিয়েছে যে তারা কার কার নির্দেশে এটা বন্ধ করেছে। সুতরাং এই রাষ্ট্রীয় সংস্থাগুলোকে বাধ্য করে তদানীন্তন ক্ষমতাশালীরা, এই আসামিরা বাংলাদেশের ইন্টারনেট শাটডাউন করেছিল এবং এই গণহত্যাকে এক্সপেডাইট করেছিল। এই তথ্যগুলো আকাররূপে আমরা পেয়েছি, এগুলোকে আমরা ফর্মুলেট করছি এখন, এগুলোকে আমরা বিচারের উপযোগী করে কোর্টে প্রেজেন্ট করব। আরো দুজন বলেছি আমি, 3 জনকে আজকে জিজ্ঞাসাবাদের জন্য, একটা আব্দুল্লাহ আল কাফি, একটা হ্যাঁ
প্রত্যেকের জিজ্ঞাসাবাদ শেষে আমরা বলেছি জিজ্ঞাসাবাদ তাদেরকে আমরা যে তথ্যগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা পেয়েছি তাদের কাছ থেকে সবকিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু ইন্টারনেটের ব্যাপারটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা আমরা জানানোর প্রয়োজন বোধ করছি। আমরা সময় চেয়েছি। সময় তো আসলে আমাদের চাওয়ার বিষয় না। আপনারা জানেন যে এই মামলার তদন্তকালে কতদিনের মধ্যে শেষ করতে হবে আইনে কোনো সুনির্দিষ্ট বিধান নেই, কিন্তু এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি যাতে করে আমাদের প্রোগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি। তো এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20 ফেব্রুয়ারি পরবর্তী তারিখের এই মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব সহসাই হয়তো আপনারা দেখতে পাবেন ক্রমান্বয়ে আমরা এই তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করতে পারবো তদন্ত সংস্থার মাধ্যমে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।